প্রথম দিনে বৃষ্টির হানা, কঠিন কন্ডিশনে মুমিনুল হকের দৃঢ়তা। টাইগার রবিকে হেনস্থার অভিযোগ সত্য না দাবি করেছেন কানপুরের নিরাপত্তা কর্মীরা। সাকিবের পাশে দাঁড়ালেন মোহাম্মদ রফিক, তারকা অলরাউন্ডারের ঘোষণায় হতাশ মাগুরাবাসী। বছরের পর বছর ফেডারেশনের চেয়ার আঁকড়ে থাকা যাবে না, ক্রীড়া উপদেষ্টার নির্দেশনা। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। কানপুরে ভারত বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে বৃষ্টির হানা, খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান, সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। রহমান পেয়ারের রিপোর্ট। কানপুরে বৃষ্টির চোখ রাঙানি, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ ভারত মুখোমুখি। টস জিতে ভারত ফিল্ডিংয়ে, কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের ব্যাটারদের সামনে। বাংলাদেশের একাদশে পরিবর্তন দুইটা, নাহিদ রানা ও তাসকিন আহমেদের জায়গায় তাইজুল ইসলাম ও খালেদ আহমেদের ফেরা। টেস্টে বাংলাদেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ বল খেলে 0 রানে আউট হন জাকির হাসান। নিজের 2 ওভার পর ফিরে আরেক ওপেনারের উইকেট শিকার করেন আকাশ, সাদমানের দীর্ঘশ্বাস। মেঘলা আবহাওয়া, বৃষ্টি ও পেস বান্ধব কন্ডিশন, তবে সকালের সেশনে বাংলাদেশ আর কোনো উইকেট হারায়নি। তৃতীয় উইকেটে 51 রানের জুটি, আশ্বিনের বলে কাপ্তান নাজমুল শান্তর ইনিংসের ইতি। দ্বিতীয় সেশনে বৃষ্টির হানা, মাত্র 9 ওভার হয় খেলা। বল আর মাঠেই গড়ালো না, প্রথম দিনের খেলা বন্ধ ঘোষণা। মুমিনুলের ব্যাটেই বাংলাদেশ করছে আশা, দারুণ গুরুত্বপূর্ণ হবে মুশফিকুর রহিমের সাথে তার জুটিটা। রহমান পেয়ার, ৭১। কানপুরের দ্বিতীয় ও তৃতীয় দিনেও আছে বৃষ্টির জোর সম্ভাবনা। এদিকে বাংলাদেশ দলের সুপারফ্যান টাইগার রবিকে হেনস্থার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে কানপুর পুলিশ। কানপুর থেকে নাইয়ান বিন জসিম এবং সাইফুল রূপক জানাচ্ছেন বিস্তারিত। কানপুরের গ্রিন পার্ক যেন নীল জলরাশি। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মেঘ বৃষ্টির খেলা। মাঠের ক্রিকেটে বলার মতো তেমন কিছুই নেই, তবে মাঠের বাইরের একটা ঘটনা খুব চাউর হয়ে গেছে। বাংলাদেশের এক ভক্তকে নাকি ভারতীয় সমর্থকরা আসলে গায়ে হাত তুলেছে, এমন একটা অভিযোগ তিনি করেছেন। কতটা সত্য বা ঘটনাটা আসলে কি নাইয়ান? এরকম একটা অভিযোগ উঠেছে, এই অভিযোগের খবরটাই আসলে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সেটা ভারতে এবং বাংলাদেশে দুই জায়গাতেই অনেক বেশি আলোচনা হচ্ছিল। যখন খেলা চলছিল ওই সময়টায় ঠিক এই মূল ভেন্যুর বাইরে কমপ্লেক্সে গিয়ে তাকে নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং যেই ঘটনাটা ঘটেছে, আমরা যেই গ্যালারিতে দাঁড়িয়েছে এই মুহূর্তে, ঠিক এই গ্যালারিতেই ঘটেছিল। মোদ্দা কথা বা শেষটা টানতে চাচ্ছি, সবশেষ আপডেটটা দিয়ে পুলিশের পক্ষ থেকে আমরা একটা আনুষ্ঠানিক বক্তব্য জানতে চেয়েছিলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে। তারা এখানে এসেছেন, এখানকার যে সিসিটিভি ক্যামেরা ছিল সেগুলো তারা খতিয়ে দেখেছেন, ওই ধরনের কোনো ঘটনার তারা সম্পৃক্ততা পাননি। তিনি যেই অভিযোগটা করেছেন ওই অভিযোগটা তারা এখনো খতিয়ে দেখছেন। যেহেতু সিসিটিভি ক্যামেরায় কিছু পাননি, এরপরে আসলে অন্য কোনো কিছু হয়েছে কিনা সেটা তারা দেখবেন পরবর্তীতে। তিনি যেহেতু অসুস্থ ফিল করেছেন, তার ডিহাইড্রেশন, এই কথাটা তারা হসপিটাল থেকে বা তাকে হসপিটালে নেওয়ার পর জানতে পেরেছেন। মোটামুটি সবশেষ আপডেটটা হচ্ছে এটা। যে খবরগুলো তার গায়ে যে কেউ হাত তুলেছে সেটাও আসলে কেউ দেখেনি বা কোনো প্রমাণ, কোনো তার গায়ে চিহ্নও নেই। আমরা একটু মাঠের ক্রিকেটে নাহিয়ান ফিরি। প্রথম টেস্টে বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছে চেন্নাইতে। কানপুরে টসটা আসলে জেতাটা খুব গুরুত্বপূর্ণ হয়তো ছিল, কারণ রোহিত শর্মা এই ওভারকাস্ট কন্ডিশনে এরকম পিচে তো বোলাররা ভালো করে, পেস বোলাররা। তবে বাংলাদেশের ক্যাপ্টেন কিন্তু টসের সময় বলেছেন যে তিনি টস জিতলে ব্যাটিংয়ে নিতেন। ব্যাটিংটা কিন্তু খুব একটা খারাপ হয়নি। প্রথম দিকে আসলে নতুন বলটা ভালোভাবে ট্যাকেল দিয়েছে জাকির হাসান এবং
সাদমান ইসলাম, এরপর আমরা দেখলাম শান্ত রান পেয়েছে টুকটাক, কিন্তু ইনিংসগুলো বড় হচ্ছে না। ওভারঅল কি মনে হয়েছে প্রথম দিনে খেলা শেষে বাংলাদেশ 100-র উপরে রান করেছে 3 উইকেটে? সাদমান খুব দারুণ স্টার্ট করেছিল, আর জাকির হাসান 24 বল খেলে কোনো রান করতে পারেননি, কিন্তু ওই যে নতুন বলের পলিশটা ওটা অনেকটা নষ্ট করে দিয়ে গেছেন, যদিও রান করতে পারেননি। বাট সাদমানের কাছ থেকে একটু বড় ইনিংস আশা করছিলাম। মানে আনলাকিলি বলতে হবে, আসলে তিনি আউট হয়ে গেছেন শেষ পর্যন্ত। মুমিনুল হকের ব্যাটিংটা খুব বেশি ভালো লেগেছে, তিনি ফর্মে নেই, ছন্দে ফেরার জন্য বেশ কয়েকদিন ধরে কাজ করছিলেন এবং 40 রানের একটা ইনিংস খেলে অপরাজিত আছেন। তার সঙ্গে মুশফিকুর রহিম আছেন, দুজনেই কিন্তু এর আগেও অনেক বড় ইনিংস খেলার যথেষ্ট অভিজ্ঞতা আছে। আজকে প্রথম দিনটা মাত্র 35 ওভার খেলা হয়েছে, বৃষ্টির কারণে দেখতেই পাচ্ছেন এখনো মাঠ নিয়ে অনেক বেশি সতর্ক। এইখানে যে পরিমাণ গ্রাউন্ডসম্যান, অর্থাৎ তারা আসলে গ্রাউন্ডসম্যান না, কিন্তু গ্রাউন্ডসের জন্য ভাড়া করা মনে হয় এই জানি না, ম্যাচের জন্য আমি শত শত গ্রাউন্ডসম্যানকে দেখেছি যারা এইভাবে টেনে টেনে আসলে এই যে কাভারগুলো, এগুলো সারাক্ষণ মাঠটাকে ভালোভাবে কাভার রাখার জন্য চেষ্টা করেছেন। তারা খুব করে চাইছেন কানপুর টেস্টটা যেন ঠিকঠাকভাবে মাঠে গড়ায়। বাট প্রথম দিনের খেলায় 35 ওভার হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট ভালো হয়েছে। আগামীকালও কিন্তু প্রায় 75% মতো বৃষ্টির সম্ভাবনা আছে, এর পরের দিনও কিন্তু 40% মতো বৃষ্টির সম্ভাবনা আছে। অর্থাৎ প্রথম 3 দিনে বেশ ব্রেক পেতে হবে। টাইগার ভক্তরা, বাংলাদেশের ড্রেসিং রুম সবাই নিশ্চয়ই চাইবে যে এই মেঘটা যেন শনিবার না থাকে, সরে যায়। সাকিব আল হাসান যে অ্যাওয়েতে শেষ ম্যাচ খেলতে যাচ্ছে, শেষ টেস্ট ম্যাচ, তো তার ব্যাটিংটা দেখার অপেক্ষায় নিশ্চয়ই সবাই আছে এবং তিনিও নিশ্চয়ই চাইবেন যে শেষটা রাঙাতে, বাংলাদেশ দলের হয়ে দারুণ কন্ট্রিবিউট করতে। ওই যে বলছিলাম আসলে যে একজনের বিদায় কিন্তু অনেক সময় পুরো দলকে তাঁতিয়ে দেয়। সাকিব আল হাসান কি, সেটা তার টিমমেট যারা আছেন তারা সবাই জানেন। সাকিব আল হাসানের এই বিদায়টাকে স্পেশাল করার জন্য তারা হয়তোবা এই টেস্টটাকে কোনো না কোনোভাবে স্পেশাল করার চেষ্টা করবেন। সেটাই প্রত্যাশা, বাংলাদেশ প্রথম ইনিংসে ভালো একটা স্কোর দাঁড় করাবে, যাতে করে পরবর্তী দিনগুলোতে ভারত চাপে থাকে কিংবা ভারত আসলে স্বস্তি নিয়ে ব্যাটিং করতে না পারে। সাইফুল রূপক, 71, কানপুর, ভারত। কানপুরে ক্রিকেটের 2 ফরম্যাটকে বিদায় জানিয়েছেন সাকিব আল হাসান। দেশের মাটিতে খেলতে চান নিজের শেষ টেস্ট ম্যাচ, তবে সাকিবের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব বোর্ডের নয় বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বোর্ড সভাপতির এমন বক্তব্যের বিরোধিতা করেছেন দেশের আরেক ক্রিকেট কিংবদন্তি মোহাম্মদ রফিক। বিস্তারিত রিদওয়ান শাওনের রিপোর্টে। ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের অ্যাবিলিটি নাই আর কি। ভাই এটা সবচেয়ে বড় হলে যে আমি তো নাগরিক বাংলাদেশের, তা আমার নিরাপত্তা দিবেন না, তো আপনার টিম আমি খেলবো কেন? তাই আল্লাহর কাছে দোয়া করি জুম্বাপুর আসে যেন ওই আজকের টেস্টটা একটু ভালো কিছু করুক। কানপুরে ক্রিকেটের 2 ফরম্যাটকে বিদায় জানানো সাকিবের শেষ ইচ্ছে। দেশের মাটিতে হোম অফ ক্রিকেটে খেলতে চান ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা। তবে ব্যক্তি সাকিবকে নিরাপত্তা দেওয়ার এখতিয়ার নেই দেশের ক্রিকেট বোর্ডের। ঘটনাবহুল 26 সেপ্টেম্বরের শেষটা হয়েছে বিসিবি সভাপতির এমন বক্তব্যে। এই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে, এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না। আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কী করতে পারি। একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের অ্যাবিলিটি নাই আর কি। সাকিবের নিরাপত্তা বিসিবির হাতে নেই, বোর্ডের সামর্থ্য নেই পাহাড় সম এই চাপ নেবার। সিদ্ধান্তটা নিতে হবে সাকিবকে, দেশে ফিরতে হবে নিজ দায়িত্বে। ক্যারিয়ারের শেষ ইচ্ছে পূরণে যেন বড্ড একা বাংলার নবাব। তবে দেশের আকাশের সবচেয়ে বড় তারাকে নিয়ে বোর্ড সভাপতির এমন মন্তব্যে দ্বিমত জানিয়েছেন টাইগার ক্রিকেটের আরেক কিংবদন্তি মোহাম্মদ রফিক। ভাই এটা সবচেয়ে বড় হলে যে আমি তো নাগরিক বাংলাদেশের, তা আমার নিরাপত্তা দিবেন না, তো আপনার টিম আমি খেলবো কেন? হ্যাঁ, আমি তো আমার দেশে নিয়ে খেলতেছি, দেশ তো আমার, তাকে আমি কেনই করবো? আমার এই সাবজেক্টটা এই কারণে আমি আগেতেই বলেছি যে এই ক্রিকেটের সাবজেক্টটা বা রাজনীতির সাবজেক্টটা আলাদা পার্ট থাকতে হবে, এটা নিরপেক্ষভাবে থাকতে হবে। আজকে কেন সাকিবকে নিয়ে কি সারা দুনিয়া সাকিবকে চিনে? হ্যাঁ, আপনার কয়টা মানুষের অন্য মানুষকে চিনে? তো সুতরাং কেন খেলতে পারবে না? আজকে ওই সাকিব এই যে জীবন চিটাঙের ওর ডেবু হয়েছে, আজকে এই মিরপুরের মাঠে রিটায়ার করবে, তো এটা এত বড় সময় কি? এখন ওই তো একটা ক্ষোভ রয়ে গেল যেন আমি দেশের মাটিতে আমি রিটায়ার করতে পারবো। এদিকে এখনই নয়, আরো বছর 3 চাইলেই ক্রিকেটটা চালিয়ে নিতে পারতেন সাকিব আল হাসান, মনে করছেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। দেখেন, একটা প্লেয়ার তো আজীবন থাকবে না, যে কোনো লোক যে কোনো ডিপার্টমেন্টে থাকবে না। বাট তারপরে আমি মনে করি যে সাকিবের আমাকে মনে করে আরও 2-3টা বছর আরামসে খেলতে পারতো। বাট এখন দেখা যাচ্ছে ওই যেভাবে চিন্তা ভাবনা করছে তাই মনে করি ভালো। কিন্তু আমার প্রশ্ন জায়গায়, এরকম সাকিবকে একটা জন্ম নিয়েছে বাংলাদেশে, আমার বোধহয় আর পাবে কি না এটাও সন্দেহ আছে। কিন্তু আমার কথা হলো যে আজকে সাকিব রিটায়ার নিচ্ছে 3 ফর্মেটে 2 ফর্মেটে, একটা খেলবে, দেখা যায় ওটাও দেখা যায় নাও খেলতে পারে। তাই সুতরাং আমরা যেইভাবে চিন্তাভাবনা করছি যে সাকিব আজকে কত লং সময় দিয়েছে, আর সাকিব হিস্ট্রি সাকিবই নিজে তৈরি করতো, তো এরকম একটা প্লেয়ার পাবেন না।
সাকিব আজ পর্যন্ত যা করেছেন সবই তার ব্যক্তিগত অর্জন, যাতে লাভ হয়নি বাংলাদেশের। সোশ্যাল মিডিয়ায় আলোচিত এই তত্ত্বের বিরোধিতাও করেছেন মোহাম্মদ রফিক। ভাই এইটা আমি একমত না। আপনি যদি না করে আপনি দেখেন সারা দুনিয়ায় সাকিব কত বছর খেলেছে, তো ক্রিকেটার কত বছর আগে জন্ম নিয়েছে, তাই আপনি দেখেন তো সাকিবের কত বছর ওই সারা দুনিয়া অলরাউন্ডার ছিল, 1 নম্বর প্লেয়ার ছিল, কিভাবে করেছে? কেউ কি ধরে দিয়েছে? হ্যাঁ, ওর নিজের যোগ্যতায় নিজে করেছে, ওর নিজের যোগ্যতা নিজে হিস্টোরি ভাঙতো। তা আপনি এইটাই করে, এই কারণে বললাম যে না, আপনি আজকে সাকিব রিটায়ার করতেছে, আপনি 1-2 বছর পরে যারা বলতেছে তারা দেখেন আপসেট করবে। আমরা তো মানে কি বলে যে ভালো জিনিসটা আমরা পছন্দ করলাম না, যখন হারায় যাবে তখন পছন্দ করবে। এই সাকিব একে চলে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন যে সাকিবের জায়গাটা কি ছিল আর ওই গ্যাপটা কীভাবে বড় তৈরি হচ্ছে। রেদওয়ান শাওন, 71। সেরাদের সেরা হলেও তার খারাপ সময় আসতেই পারে। সাকিবের ক্ষেত্রেও আলাদা কিছু হবে কেন? ক্যারিয়ারের এই গোধূলি লগ্নে সেই হিসেব কষতে বসলে দেখা যাবে অলরাউন্ড সাকিবের 22 গজে আসলে তেমন কোনো খারাপ সময় যায়নি। তবে ভালোর মধ্যেও তো বেশি ভালো বলতে একটা ব্যাপার থাকে। টি-20তে সাকিবের তেমনি সেরা 5 সম্ভাব্য অলরাউন্ড পারফরমেন্সের কথা জানাচ্ছেন খালিদ জামিল। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। ক্যারিয়ারের এই বেলায় এসে সাকিব আল হাসান শোনালেন একই গান। লাল বলের ক্রিকেট কবে ছাড়বেন তা বলার ফাঁকে জানালেন টি-20টাও ছেড়ে দিতে চান। একজন সাকিব ভক্ত হলে তবে তো আপনার সামনে হুড়মুড় করে ভেসে উঠবে হাজারো স্মৃতি। কারণ ব্যক্তি সাকিব কেমন তা নিয়ে বিতর্ক হতেই পারে, তবে এই ক্রিকেটারের মান নিয়ে যে কোনো প্রশ্নের উত্তরে পরম বন্ধু থেকে শত্রু সবাই কথা বলবে একই তাল লয় সুরে। টি-20তে বেস্ট সাকিবীয় স্মৃতি কোনটা সেসব মাপা যেতে পারে হরেক রকম নিক্তিতে। তবে তার ভেতর থেকেই সম্ভাব্য সেরা 5 অলরাউন্ড পারফরমেন্সের গল্প এবারে বলা যাক। শুরুটা করা যাক আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের মাটিতে সাকিবের পারফরমেন্স দিয়ে। গেল বছর মাঠে গড়ানো ওই সিরিজের ম্যাচটায় সাকিব ব্যাটে বলে প্রমাণ করেছিলেন কেন তাকে বলা হয় বিশ্বসেরা অলরাউন্ডার। 24 বলে 38 রানের মারকুটে এক ইনিংস খেলেছিলেন। সেই সুবাদে বাংলাদেশ 3 উইকেটে স্কোরবোর্ডে তুলেছিল 202 রান। অনেকেই বলবে হালের টি-20 জামানায় এ আর এমন কি, কিন্তু বল হাতেও সাকিব যে মাত্র 20 রানের বিনিময়ে 5 উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছিলেন আইরিশ ব্যাটিং অর্ডারও। টপ 6 ব্যাটারের 5 জনকেই এই বাহাতি ফিরিয়ে দিলে অতিথিরা থামে 9 উইকেটে 125 রানে। জয় আসে 77 রানের ব্যবধানে। আরও 2 বছর পেছনে যাওয়া যাক। সবখানে তখন মহামারীর দাপট, তার মধ্যেই বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া। টি-20 সিরিজটা সেবার মাইটি অজিদের বিপক্ষে 4-1 ব্যবধানে জিতে টাইগাররা সৃষ্টি করেছিল ইতিহাস। সেই সিরিজে এক ম্যাচে সাকিব যেন হয়ে উঠলেন সর্বেসর্বা। মিরপুরের লো স্কোরিং পিচে কোনো মতে 8 উইকেটে 122 রান তুলল বাংলাদেশ। জবাবে সাকিব বল হাতে মাত্র 9 রান দিয়ে তুলে নিলেন অস্ট্রেলিয়ার 4 উইকেট। সফরকারীরা গুটিয়ে গেল 62 রানে। সাকিব তাদের জন্য হয়ে থাকলেন এক মূর্তিমান দুঃস্বপ্ন রূপে। এবারের ঘটনা 2019 সালের। প্রতিপক্ষ টি-20র ডার্ক হর্স আফগানিস্তান। বল হাতে তেমন ভালো করলেন না সাকিব, কোনো মতে পেলেন একটা উইকেট, কিন্তু তার ডিকশনারিতে তো ফ্লপ বলে কোনো শব্দই নেই। চট্টগ্রামে 7 উইকেটে আফগানদের সম্মানজনক 138 রানকে ধাওয়া করতে 3 নম্বর ব্যাটার হিসেবে নামলেন আর 45 বল খেলে করলেন 70 রান। পাক্কা একটা ওভার হাতে রেখেই ম্যাচ জিতল বাংলাদেশ। এই ঘটনার বছর খানেক আগে ডিসেম্বরে বাংলাদেশের ম্যাচটা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মিরপুরে দ্বিতীয় টি-20তে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, ব্যাট হাতে 26 বলে করলেন 43 রান। 4 উইকেটে টাইগারদের স্কোর বোর্ডে 211। ক্যারিবিয়ানদের সেদিন ব্যাট হাতেও স্বস্তি দিলেন না। 20 রান দিয়ে তুলে নিলেন 5টা ক্রুশিয়াল উইকেট। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এই ফরম্যাটে বোলিং ইকোনমি রাখলেন 6-এর নিচে। ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেল 175-এ। টাইগারদের জয়টা সেদিন এসেছিল 36 রানে।
একটু বেশি পেছনের স্মৃতি হাতড়ালে 2012টা তো আজও কারো কারো চোখে জল আনবে। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা 8 উইকেটে হারায় সুপার 8-এর স্বপ্ন ভেঙেছিল টাইগারদের। দল হারলেও সেই ম্যাচে সাকিবের উজ্জ্বলতা হারায়নি, আফসোসটা তাই একটু বেশি। ওপেনাররা কাজের কাজ করতে না পারলেও সাকিব ঠিকই দেখিয়েছিলেন নিজের ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স। 54 বলে 84, 6 উইকেটে টাইগারদের পৌঁছে দিয়েছিলেন 175-এ। ইমরান নজিরের 72 রানে চড়ে পাকিস্তান যদিও ম্যাচটা জিতেছিল 8 বল হাতে রেখেই। সুখ কিংবা দুঃখের এমন হাজারো স্মৃতির পাহাড় জমা হয়, হিসেবের খেরো খাতা হয় মলাট বন্দি, কালের স্রোতে ধুলো জমে তারপরেও। তবে একজন সাকিবই রয়ে যায়। সত্যিকারের যোদ্ধারা কখনো ঘুমায় না, সত্যিকারের লিজেন্ডও সব সময় আলোয় আলোকিত। টাইগার ক্রিকেটে সাকিব আল হাসান তেমনই এক নাম। খালিদ জামিল, ৭১। হঠাৎ সাকিব আল হাসানের অবসরের ঘোষণায় হতাশ মাগুরাবাসী। তারা সাকিবকে ক্রিকেটার হিসেবে আরো কিছুদিন দেখতে চান। অনেকে মনে করেন দলের প্রয়োজনে সাকিব এখনো হাল ধরতে পারেন। যদি কোনো মান অভিমানের জন্য এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন টাইগার অলরাউন্ডার, তবে ক্রিকেট বোর্ড যাতে তার সাথে আলাপ করে অবসরের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে। মাগুরা থেকে শরীফ তেহরান টুটুলের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান সজীব। গেটে তালা ঝুলছে, চারপাশে শুনশান নীরবতা, নেই রাজনৈতিক দৃশ্যপট। বাড়ির লোকজনও দিয়েছে গা ঢাকা। ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িটি যেন হয়ে পড়েছে তার মতোই অসহায়। সব আছে কিন্তু শান্তি নাই। গেল 5 আগস্টের সরকার পতনের পর যেভাবে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা, তেমনি সাকিবের মাগুরার এই বাড়িটি ছেড়েও পালিয়ে বেড়াচ্ছেন তার বাবা। কোটি কোটি টাকার বাড়িটি হয়ে পড়েছে একা। কিন্তু এখানে ফিরে আসতে চান সাকিব আল হাসান, তবে তার জন্য চাই নিরাপত্তার নিশ্চয়তা, কারণ ঘাড়ে যে ঝুলছে হত্যা মামলা। রাজনৈতিক ক্যারিয়ার মোটে 9 মাসের, না চাইতেও ছাড়তে হয়েছে সংসদ সদস্যের পদ। কিন্তু ক্রিকেট ক্যারিয়ার সেটা তো প্রায় 1.5 যুগের, যা সাকিব চাইলেই টেনে নিতে পারেন অনেক দূর। কিন্তু সমসাময়িক কিছু বিষয় তাকে যেন এখানেও ইদি টানতে বলছে। তাই তো চাপে হোক কিংবা অভিমানে ড্রাইভিং সিট থেকে সরে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার। ঘোষণা দিয়েছেন টেস্ট ও টি-20 থেকে সরার। এই নিয়ে বিশ্ব ক্রিকেটে যেমন দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া, তেমনি তার এলাকা মাগুরার সাধারণ মানুষও বলছেন রাজনীতিবিদ নয়, সাকিবের পরিচয় হোক ক্রিকেটার সাকিবে। সব ভুলে অবসর থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে সাকিবের কাছে অনুরোধ জানিয়েছেন তারা। মাগুরাবাসী হিসেবে বলবো যে তার খেলায় এভাবে অবসর নেওয়ার জন্য আমরা খুবই দুঃখিত, এবং তাকে দেখে যারা অনুপ্রেরণা পেত তারা কিন্তু হতাশা হয়ে যাবে, কারণ আমরা কিন্তু জানতাম না, এটা আমাদের আশা ছিল না যে উনি এত দ্রুত অবসর গ্রহণ করবেন। আর যদি রাজনৈতিক দিকটার কথা বলি, সে আসলে আমাদের কাছে অল্প দিনের জন্য পরিচিত রাজনৈতিক এমপি হিসাবে, আর এটা নিয়ে এই জন্য আমরা সেভাবে হতাশগ্রস্ত হইনি। সেটা আমাদের মাগুরাবাসীর জন্য যেরকম গর্বের, তেমন বাংলাদেশের জন্য সে গর্বের। কিন্তু মাগুরাবাসীর প্রতি মাগুরাবাসীর একটা ক্ষোভ আছে তার প্রতি, একটাই যে সে মাগুরাবাসীর সাথে ওরকমভাবে মাগুরায় এসে ওরকম খুব কম আসতো এবং আসলেও খুব কম মেলামেশা করতো। এটা আমাদের জন্য একটু ক্ষোভ। সাকিব ভাইকে দেখেই তো খেলোয়াড় হতে চেয়েছি, তার চলে যাওয়ার খবরটা শুনে অনেক দুঃখ পেয়েছি, এবং সে হয়তো এখন অনেক সময় পাবে আমাদের এখানে এসে আমাদেরকে খেলা শিখাবে। পলিটিক্যাল লাইনটা হচ্ছে আলাদা, সেটা নিয়ে আমরা কথা বলতে চাই না, কিন্তু আমাদের কাছে যেটা বেশি ইম্পর্টেন্ট, সে আমাদের বাংলাদেশের গর্ব ছিল। সে শুধু বাংলাদেশ থেকেই না, পুরো ওয়ার্ল্ড ওয়াইজ তাকে মানুষ চিনে। তো তার যাওয়াটা অনেক ফ্যান্সদের জন্য একটু দুঃখজনক। মাগুরার মতো পুরো দেশের অধিকাংশ মানুষই চায় দেশে ফিরে আসুক টাইগার অলরাউন্ডার, লম্বা সময় ধরে খেলুক ক্রিকেট। কিন্তু পরিস্থিতির কারণে বাস্তবে সেটা বেশ কঠিন নাম্বার 1-এর জন্য, কারণ বিসিবি জানিয়েছে নিরাপত্তার ব্যাপারটা তাদের হাতে নেই। তাই এখন দেখার বিষয় সাকিব কি কানপুরে টেস্টে ইতি টানছেন নাকি মিরপুরে। পুরো বিষয়টাই নির্ভর করছে তার সিদ্ধান্তের উপর। মাহমুদুল হাসান সজীব, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।